ইনামের হাতে এক চপাট খেয়ে সাইবান সেই যে শান্ত হয়ে গাড়িতে বসেছে, কুয়াকাটা না পৌঁছানো অবধি সে ওভাবে গাল ফুলে বসে রইল। কারণ কারণ তার স্ত্রী তাকে চুমুর মাঝে ঠাস করে একটা চপাট দিয়ে বলেছে। অসভ্য লোকজনের মাঝে এ কি অবস্থা? ইরাম নিজের জায়গায় বসে ঘুমন্ত ছেলের প্রতি মনোযোগী, তবে ক্ষণে ক্ষণে স্বামীর দিকে চেয়ে সেই হাসি লুকাতে ভুল করল না। বিকালের মধ্যেই কুয়াকাটায় পৌঁছে গেল তারা। একটা আলিশান রিসোর্টের সামনে গাড়ি থামালো। ভিতরে থেকে সকলেই বেরোতে না বেরোতেই রিসোর্টে দুজন স্টাফ এসে তাদের অভ্যর্থনা জানিয়ে লাগেজ নিয়ে গেল। ইজান ঘুম থেকে উঠেছে ততক্ষণে। মায়ের কাঁধে মাথা ঠেকিয়ে চুপটি করে আশেপাশে দেখছে আর নিজের বৃদ্ধাঙ্গুল চুষছে সে। ইরাম ছেলেকে নিয়ে সকলের সঙ্গে এগোলো। আশেপাশে তাকালো মুগ্ধ হয়ে। জায়গাটার রিসোর্ট কম, বরং ছোট্ট একটা শহর বেশি মনে হলো তার। জায়গাটার নাম শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস। সুন্দর পাকা রাস্তা, সেই সড়কের ধারে ধারে বেশ কিছু দ্বিতলা বাংলো। বাংলোগুলো সাদা রঙের, উপরে কমলা বর্ণের ইটের ফালির ছাদ। সবুজ ঘেরা মাঠে পার্কের মতন ব্যবস্থা। সড়ক আর পার্কের মাঝখানে বয়ে গিয়েছে স্বচ্ছ খাল। সেই খালের উপর সাদা ব্রিজ। ইরাম মুগ্ধ নয়নে দেখল। জায়গাটা এক দেখাতে ভীষণ পছন্দ হয়ে গিয়েছে তার। ইরামদের নিয়ে যাওয়া হলো একটি সুবিশাল দোতলা বাংলোর সামনে। গেট পেরিয়ে ঢুকেই অভ্যন্তরে উঠান আর তার পাশেই প্রাইভেট সুইমিং পুল। বাংলোর ভেতরটা বাড়ির মতনই পরিপাটি গোছালো। নিচে হল ও ডাইনিং বাদে 2 তলায় রয়েছে 3টি বেডরুম আর বারান্দা। এত কিছু দেখে ইরাম এবার মুগ্ধের চেয়ে বেশি অবাকই হলো। এর ভাড়া যে আকাশচুম্বী হবে তাতে সন্দেহ নেই। সাধারণ কোনো হোটেল রুম নিলেই হতো। এক রাতেরই তো জন্য এত আলিশান ব্যবস্থার কি দরকার, কি অর্থ? স্টাফরা যখন সকলকে বাংলো ঘুরিয়ে কোথায় কি আছে দেখিয়ে দিচ্ছে, তখন ইরাম সাইবানকে এক কোণে টেনে নিল। কণ্ঠ খাদে নামে বলল, তোমাকে ভিলা বুক করতে কে বলেছে? মাত্র 4 জন মানুষ আমরা, এত বড় জায়গা দিয়ে কি হবে? বাকি সবাই তো এমনিতেই শহরে চলে গিয়েছে, এখানে থাকলে না হয় মানা যেত। সাইফান জিন্সের পকেটে 2 হাত গুজে স্ত্রীর দিকে মাথা ঘুরিয়ে কানে কানে পাল্টা প্রশ্ন করল। আপনারা আমার কি? হ্যাঁ, বললাম আপনারা আমার কি হন? স্ত্রী, সন্তান। হুম, ভুল উত্তর। তবে সঠিক উত্তরটা কি জনাব? দুনিয়া। ইরাম থমকাল। তার কানে ছুঁয়ে গেল সাইবানের চোঁচ। আপনারা আমার দুনিয়া। দুনিয়ার জন্য একটু বড় জায়গা লাগে। সো চিল অ্যান্ড লেট মি স্পয়েল ইউ রটেন মাই প্রেশিয়াস। দুনিয়ার তোষামত করতে গিয়ে আমি পথে বসবো না, এইটুকু ভরসা হাজব্যান্ডের উপর করতেই পারেন, তাই না? ইরাম আর জবাব দিতে পারল না, শুধু চেয়ে রইল সাইবানের মুখে নিষ্পলক চোখে। আর যদিও বা পথে বসিও, তো আপনি সাথেই থাকবেন। আপনাকে নিয়ে শাহবাগের মোড়ে ভিক্ষা করতে বসবো। ফকির বাবা আলাদিন আর ফকিন্নি মাতা ইরাম। সুন্দর হবে না? না, এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। সাইবান ভীষণ আছে। কথাটা বলতেই ইরাম তুলে হাতে ঘুষি বসিয়ে দিল তার বাহুতে। সাইবান চোখ মুখ কুচকে বলল, আজকাল বড্ড বেশি হাত চলছে আপনার। তোমার মতন শয়তানকে সাহিস্তা করতে পা চালানো শুরু করা উচিত। আপনাকে তো আমি রাতে বিছানায় দেখে নেব। সাইমনের হুমকিতে ইরাম মুখ ভেঙচে হেলে দুলে হেঁটে চলে গেল। তার চলার পথে তাকে সাইমন ভাবল, আগেকার নরম শান্ত আর অতি বুঝদার মেয়েটা ধীরে ধীরে নিজের সহজাত রূপে ফিরে আসছে, নিজেকে উপভোগ করতে শিখছে। এটা তার এক বিরাট পাওনা। কিছুক্ষণ আগে ঘণ্টাখানেক সাইবানের সঙ্গে ফোনে কথা হয়েছে সারিকার। সবাই মিলে সমুদ্র বিলাস করতে কুয়াকাটায় গিয়েছে তারা। ভিডিও কল দিয়ে বোনকে সি বিচের দৃশ্য দেখে টিপ্পনি কাটতে ছাড়েনি সাইবান। সেই জন্য গতকাল থেকে বিষিয়ে থাকা ভারাক্রান্ত মনটা অনেকখানি শান্ত হয়েছে সারিকার। আজকে কিছুক্ষণের জন্য চেম্বারে গিয়েছিল সে। অ্যাসিস্ট্যান্ট দুজনকে কাজ বুঝিয়ে দিয়ে চলে এসেছে। বাসায় এসে লম্বা একটা ঘুম দেওয়ার পরেই শুধুমাত্র শরীরটা ভালো লাগছে। বিকাল বিকাল গোসল সেরে সে কিচেনে ঢুকেছে। মিসির গতকাল রাতে অফিসে গিয়েছে, ফেরেনি। সারিকা বেশ কয়েকবার ফোন করলে মোবাইল ব্যস্ত পেয়েছে। পরে তার অফিসের সেক্রেটারির কাছ থেকে ফোন দিয়ে জেনেছে
মিসির আসলেই ব্যস্ত। এটা যে শুধু ব্যস্ততা নয়, বরং একটা অজুহাতও। সেটা সারিকাও ভালোই জানে, অথচ স্বামীকে সে দোষ দিতে পারছে না। নিজে তার জায়গায় থাকলে হয়তো এর চেয়ে খারাপ কিছু করত। দিনের ঘন্টাগুলো চিন্তায় ব্যয় করে সে। সত্যি কি কোনো দিন তার সুখের দেখা পাওয়া হবে? অতীত ভুলে এগোনো কি সম্ভব হবে? কি যেন সবজি কেটে স্যুপ বানাচ্ছে সারিকা, সঙ্গে হারিয়েছে নিজের ভাবনার জগতে। মিসির তার জন্য কোনোদিন কোনো অংশে কম করেনি। মানুষটা নিজের দায়িত্ব পালন করেছে বিনা দ্বিধায়, অথচ সারিকা পারছে না কেন? সে তো শুধু দায়িত্ব চায়নি কোনোদিন, একটা সুখে সংসার চেয়েছিল, অনুভূতি চেয়েছিল, আবেগ চেয়েছিল। আর তার মিসিরের মাঝে সবটাই স্ত্রীর প্রতি স্বামীর, আর স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ববোধ। এই দায়িত্ব কি আজীবনই খুশি থাকতে পারবে সে? ভাবনার মাঝেই কলিং বেল বেজে উঠল। সারিকা চমকে উঠল, এতটাই মুশগুল হয়ে পড়েছিল যে হঠাৎ চমকানোয় হাতের ছুরিটা আঙুলে লেগে কেটে গেল। কয়েক ফোঁটা রক্ত বেরোলো। সেই আঙুল ধুয়ে কোনো প্রকার পরিচর্যা ছাড়াই সে দরজার দিকে এগোলো। অ্যাপার্টমেন্ট রিনোভেশন প্রায় শেষ, টিকিটাকে কিছু কাজ বাদে। মিসির সিকিউরিটি ক্যামেরা ইনস্টল করেছে, তাই ভেতর থেকেই মনিটরের বাইরের দৃশ্য দেখা যায়। ভেতরের পাশে লাগোয়া ছোট্ট মনিটরে সারিকা দেখলো বাইরে দণ্ডায়মান এক পুরুষ, পরিধানে সাদা রঙের ঠোলা ফতুয়া আর ট্রাউজার, মাথার চুলগুলো একদম পরিপাটি করে আঁচড়ানো, চেহারায় একটা অদ্ভুত উজ্জ্বল খেলা করছে। অমায়িক চোখের দৃষ্টি, দুই হাত পেছনে বেঁধে ধৈর্যের সহিত ভদ্রভাবে দাঁড়িয়ে আছে। সারিকাকে চেনে, তাই দরজা খুললো। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে বলা হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কণ্ঠে স্পষ্টত অ্যারাবিক টান, বাঙালিদের মতন দায়সরা গোছের উচ্চারণ নয়। সারিকা ছোটে মৃদু হাসি ফুটিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আয়দান? আয়তান নামক পুরুষটি সারিকার দিকে তাকিয়ে নেই। কথা বলার সময়ই তার নম্র দৃষ্টি পায়ের দিকে আবদ্ধ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের রহমতে ভালো আছি। মিসির ভাই বাসায় আসেন। না, তোমার ভাইয়া তো গত রাতে অফিসে গিয়েছে, এখনো ফেরেনি। ও আচ্ছা, আমার একটু কাজ ছিল, থাক পরে আসবো। আরে এত দূর এসে আবার চলে যাবে কেন? বসে যাও কিছুক্ষণ, আমি শরবত করে দিই। না ভাবি, ধন্যবাদ, আমি আসছি, আল্লাহ হাফিজ। আয়দান চলে যেতে নিলেই ঠিক তখনই করিডোর থেকে প্রতিধ্বনিত হলো মিসিরের কণ্ঠস্বর। আয়দান, স্বামীকে দেখতে পেল সারিকা। এলিভেটর থেকে বেরিয়ে এসেছে সে, চোখে মুখে ক্লান্ত ভাব, গায়ে জড়ানো স্যুট খোলা, শার্টটাও বেশ খানিকটা কুঁচকে গিয়েছে। আয়দানের সামনে এসে দাঁড়ালো মিসির। ভেতরে না ঢুকে দরজা থেকে চলে যাচ্ছিস কেন? আমার বাড়ি তোর পর। মৃদু হাসলো আয়দান। এ প্রথম পা থেকে নজর তুলে সে মিসিরের মুখের দিকে তাকালো। পর হলে আসতাম কি? বাড়িতে তোমার স্ত্রী, আমি একজন পুরুষ মানুষ ঢোকা অসমীচীন। মাথা ঝাঁকিয়ে হালকা একটু হাসলো মিসির। তোকে এখনো চিনতে কষ্ট হয় আমার। সেই আয়দান যে কিনা অতীত তো অতীতই, তওবা করে রবের দুয়ারে ফিরে গেলে তিনি বান্দাকে কবুল করে নেন। আল্লাহ তাআলার চাইতে বান্দাকে কেউ বেশি ভালোবাসে না, আপন মাও না। রব তো শুধু দিন গণেন আমাদের তওবার, যেন তিনি ক্ষমা করে আমাদের নিজেদের রহমতের আশ্রয়ে নিতে পারেন। আয়দানের কথাগুলো আধ্যাত্মিক ধাঁচের, অথচ সেগুলো হঠাৎ করেই সারিকার মনে জায়গা করে নিল। অপরদিকে মিসির মৃদু হেসে আয়দানের কাঁধে হাত রেখে ভিতরে ঢুকলো। সারিকা দরজা আটকে কিচেনে চলে গেল। হুট করে কি যেন মনে হলো তার, তাই গায়ে একটা ওড়না নিয়ে মাথায় সুন্দর করে ঘোমটা তুলে দিল। শরবত এবং নাস্তা রেডি করে সে যখন বসার ঘরে এসেছে, তখন মিসিরও ফ্রেশ হয়ে পোশাক বদলে আয়দানের সঙ্গে সোফায় বসেছে। সম্পূর্ণ মুহূর্তে সে সারিকার দিকে তাকালো না একটুও। নাস্তার ট্রে রেখে সারিকা আস্তে করে বিপরীত দিকে সোফায় বসলো। মিসির আয়দানের হাতে নাস্তার বাটি তুলে দিয়ে জিজ্ঞেস করলো, জায়দানের কি অবস্থা? অনেকদিন হয়ে গেল দেখতে যেতে পারিনি। রাগ করেছে আমার উপরে? বাটি থেকে ঠান্ডা দই আর ফলের টুকরো দিয়ে বানানো ফুড কার্ট মুখে দিয়ে মাথা নাড়ল আয়দান। ভাইয়া ভালো আছে, রবের অশেষ রহমতে এখন হাঁটা চলা, দৈনন্দিন সব কাজ কারো সাহায্য ছাড়া নিজে করে নিতে পারি।
বিশেষ কোনো সমস্যা নেই, ডাক্তার জানিয়েছে স্বাভাবিক জীবনে ফিরতে আর কোনো বাধা নেই। যাক, অবশ্যই একটু কাজের চাপ যাচ্ছে। আমি এই উইকে দেখতে যাব ওকে। যেও, ভাইয়া খুশি হবে। তাছাড়া জারিনও সারাদিন মিসের চাচ্চু করে লাফিয়ে বেড়ায়। বা, তবে তো বাতি যে মনে আসে এই চাচার খুব দ্রুত পূরণ করতে হচ্ছে। সারিকা পাশ থেকে কথাগুলো শুনল। আর জায়দান মিসিরের বেস্ট ফ্রেন্ড, শুধু বন্ধু বলে কম হবে, বরং প্রায় পরিবারের সদস্যই পড়ছে। আয়দান জায়দানের ছোট ভাই। বিয়ের সময়ে সবার সঙ্গে পরিচিত হওয়াও হয়েছিল সারিকার। তাছাড়া প্রায়ই দুই বাড়ির মানুষের একে অপরের বাড়িতে যাতায়াত থাকে। যেমন আজ আয়দান এসেছে মিস্ত্রির কাছে, যতটুকু জেনেছে জায়দান লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। 4 বছর প্রায় কোমায় কাটিয়ে অবশেষে গত বছর সেন্স ফিরেছিল। অবিশ্বাস্য হলো সত্যি ঘটনাটা ঘটেছিল মিসির আর সারিকার বিয়ের দিন। কাবিননামায় স্বাক্ষর করার পরপরই মিসির তাকে নিয়ে বন্ধুর কাছে গিয়েছিল। সেই দৃশ্যটা হাজার চাইতো কোনোদিনও ভুলতে পারবে না সারিকা। যেভাবে কাঁদতে কাঁদতে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বন্ধুকে জড়িয়ে ধরে মিসির সেদিন নববধূর সামনেই কেঁদেছিল, তা ভুলবার মতন দৃশ্য নয়। কি নেই লোকটার মাঝে? কি নয় সে? একজন আদর্শ ছেলে, একজন ভাইয়ের মতো বন্ধু, একজন সুপুরুষ স্বামী। মিসিরের ঝুলিতে অর্জনের শেষ নেই, অথচ সারিকার ঝুলি শূন্য। না হতে পেরেছে ভালো মানুষ, না হতে পেরেছে ভালো স্ত্রী, জর্জরিত সে অনুভূতির অভিশাপে। তোমার হাতে কি হয়েছে? ভাবনার মাঝে হঠাৎ প্রশ্নটা শুনে সারিকা অবাক হলো। চোখ পিটপিট করে সামনে তাকাতেই দেখলো মিসির তার হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ও, তেমন কিছু না, ওই একটু ছুরি লেগে গেছে। মিসির কয়েক পলক নিঃশব্দে তাকিয়ে রইল। তার চেহারা কেমন থমথমে দেখালো। তারপর হুট করে এসে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে আয়দানকে বলল, একটু বসো, আমি আসছি। অতিরিক্ত কিছু না বলে হনহন করে হেঁটে সারিকার বাহু ধরে টেনে তাকে ভেতরে নিয়ে গেল মেসের। বেডরুমে ঢুকে স্ত্রীকে বিছানায় বসিয়ে দিয়ে সে ফার্স্ট এড কিট নিয়ে এলো। সারিকা নিজের পক্ষে সাফাই গাইবার আগে মিসি দাঁতের দাঁত চেপে খচখচ করলো। ডেন্টাল কি ফাফা পড়েছ? প্রাথমিক চিকিৎসা বলে কিছু অ্যাডজাস্ট করে জানো না? না মানে একটুখানি তো। ইনফেকশন হলে একটুখানি অনেকখানি হতে সময় নেবে না। মিসিরের তরল রাগটা কেন যেন সারিকার ভালো লাগলো। অ্যান্টিসেপটিক তুলো ভিজিয়ে সে স্ত্রীর আঙুলে সযত্নে লাগিয়ে দিল। সারিকার জ্বলনি হতে খানিক হিসিয়ে উঠল সে। তাতে ফু দিয়ে ঝুঁকে ধীরে ধীরে ক্ষতে লাগিয়ে দক্ষ হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিল মেসের। আরেক দফায় হালকা গলায় ধমকালো, নিজের যত্ন নিতে না জানলে কাজে বাজের ধারে কাছে যাওয়ার দরকার নেই। দুনিয়ার সবার যত্ন নেওয়ার জন্য এক মিসের বসে নেই। সারিকা পলকিন তাকিয়ে রইল। সত্যি তো, মানুষের জন্য লোকটাকে কম কিছু তো করতে দেখেনি সে। মিসির তো সবার যত্ন নেয়, তবে তার যত্ন কে নেয়? কেউ না। উত্তরটা সারিকার অন্তরকে মর্মাহত করল। রেস্টে নাও, দয়া করে আর কিচিরমুখী হওয়ার প্রয়োজন নেই। আমি অর্ডার করে দেবো। চিকেন বিরিয়ানি ফেভারিট না তোমার? সারিকার অজান্তে নিজের পরনের টি শার্ট আঁকড়ে ধরল। আঙুলগুলো চেপে বসলো তার। সে প্রায় ফিসফিস করলো, আমার পছন্দের খাবার কি তুমি জানো, অথচ তোমার পছন্দের খাবার কি আমি জানি না মিসির। মিসির ফার্স্ট এড কিট গুছিয়ে রাখছিল। কথাটা শুনে থমকে গেল সে। এক মুহূর্ত বসে রইল, পরক্ষণে কাজ জারি রেখে একেবারে শান্ত গলায় বলল, আবার মায়ের হাতের বেগুন ভর্তা ভালো লাগে। এতটুকুই। আর কোনো বাক্য বিনিময় হলো না তাদের মাঝে। উঠে গেল মেসের। বেডরুমের দরজাটা চাপিয়ে দিয়ে বাইরে আড়াল হয়ে গেল। সারিকা বিছানায় বসে ঠায় চেয়ে রইল। বুকের ভেতর একসঙ্গে একটা উষ্ণতা আর বিষণ্ণতা চেপে বসলো তার। হুট করে কেন যেন আয়দানের গভীরতর একটি কথা বারংবার কানে বাজলো তার। অতীত তো অতীতই, তবা করে রবের দুয়ারে ফিরে গেলে তিনি বান্দাকে কবুল করে নেন। অতীত শুধু অতীত। অস্তমিত সূর্যের চকচকে আভা ছড়িয়ে পড়েছে গোটা সৈকত জুড়ে। সমুদ্রের পানির ওপর তার কমলাভ প্রতিফলন কোনো শিল্পীর আঁকা চিত্রশৈলের যে কম কিছু নয়। ইরাম দাঁড়িয়ে যাচ্ছে সমুদ্রের নোনা জলের সামনে, পরনে একটা ঝোলা কুর্তি আর পাজামা তার। বহুদিন বাদে এরকম পোশাক গায়ে জড়িয়েছে সে। পুরাতন দিনের স্মৃতিগুলো তাই বুঝি বিশি বিশি স্মরণে আসছে। রঙিন সেই
কৈশোরকাল, যখন মাথার উপরে বাবার ছায়া ছিল, পরিবারক নামক একটা শক্ত খুঁটির অস্তিত্ব ছিল। জীবনে তখন কোনো চিন্তা ছিল না, ছিল না ক্লেশ, হাহাকার। ছিল শুধু সে, তার স্বপ্ন, তার অদম্য ছুটে চলা। অথচ সে যাত্রা ফুরিয়েছে বহু বছর আগে। পায়ের পাতা ধীরে ধীরে সবুজের নোনা জল ছুঁয়ে যাচ্ছে ইরামে। স্থির তাকিয়ে নীরবে দেখে যাচ্ছে সে। ঠিক এমন সময়ই পেছন থেকে দুইটি বাহু জড়িয়ে গেল তার কোমরে। শক্ত পুরুষালী বুকের উচ্চতা ছেকলো পিছে। মানুষটাকে বুঝতে তার ছায়া যথেষ্ট। কি ভাবছেন? সাইবানের কণ্ঠস্বর কানে ভেসে আসতে ইরাম ছোট্ট একটি নিঃশ্বাস পেল। আশেপাশের অন্যান্য পর্যটকরা আছে, নিজেদের মতন সময় কাটাচ্ছে, হাসছে, খেলছে, ছবি তুলছে। অন্য সময় হলে লোকের ভিড়ের কারণে সাইবানকে কাছ থেকে দূরে সরিয়ে দিত ইরাম, কিন্তু এই মুহূর্তে কেন যেন সেই ইচ্ছেটাই হলো না। সে মাথাটা এলিয়ে দিল স্বামীর কাঁধে, অস্তমিত সূর্যের দিকে চেয়ে পড়ল। কিছু ভাবছি না, সূর্যাস্ত দেখছি। দেখে নিন, প্রকৃতির সূর্য অস্ত যেতে পারে, কিন্তু আপনার জীবনের সূর্য আর কখনো অস্ত যাবে না। কথাটা ইরামের হৃদয়ে গিয়ে আঘাত হানল বুঝি। মধুর আঘাত। ছেলেটা কথা বলার সময় কি ভেবেচিন্তে বলে নাকি হুটার যা মাথা আসে তাই চালিয়ে দেয়? কারো কথাও বা কি করে এতটা গভীর হয়? মাথা কাত করে সাইবানের চোখে চোখ মেলালো সে। গ্যারান্টি দিচ্ছ? কয় বছরের গ্যারেন্টি চান? যদি বলি সারা জীবনের। বিছানায় চলুন। চটস করে সাইবানের গালে আলতো চাপড় বসিয়ে দিল ইরাম। ফিউ কুচকে পড়ল। অসভ্য। তীর্যক হাসলো সাইবান। আপনি না হয় আপনার ভালোবাসা দিয়ে সভ্য করে দেবেন। কয়দিনের অভুক্ত তুমি? 25 বছর 7 মাস 29 দিনের। এজন্যই এত বিছানা আসক্তি। ঠিক আছে, ঢাকায় ফিরে তোমাকে আমি 5x7 ফিটের বিছানা কিনে দিব। স্টিলের প্লিজ, কাঠের হলে আবার সমস্যা। মাসে মাসে নতুন বিছানা কিনতে হবে। এবার ইরাম আর সইতেই পারল না। গাল দুটো টমেটোর মতন রেঙে উঠেছে তার। এই ছেলেকে তার কায়দাও বশ করা যায় না। ঠোঁটের আগায় নির্লজ্জ জবাব থাকে। ইরাম সাইবনের বুক ঠেলে দূরে সরিয়ে দিল। সরো তুমি, কুচুপু কোথায়? ডাব খাচ্ছে। কি? আঙুল তুলে দেখালো সাইবান। অদূরে সৈকতের মাঝে ডাব বিক্রি করছে এক ফেরিওয়ালা। তার পাশেই দাঁড়িয়ে আছে অনুরাগ আর সুগন্ধা। ইজান অনুরাগের কোলে, সুগন্ধা ডাব হাতে স্ট্র দিয়ে পান করছে। অপরদিকে অনুরাগ নিজের ডাবটা ইজানের জ্বালা খেতেই পারছে না। বাচ্চাটা ক্ষণে ক্ষণে তার স্ট্রতে মুখ বসিয়ে দিচ্ছে। অনুরাগ তাই দেখে খিলখিল করে হাসছে। সব জায়গায় খালি মুখ বসানোর স্বভাব, তাই না? এই দাঁড়া পটলা, তোর খেডি ধইরা এমন ওঠানো সামু। সাইমন ইরামকে অনুসরণ করার ইঙ্গিত করে হেঁটে চলে গেল ওই দিকে। ইরাম মনে মনে বিস্তর হাসল। ভিড় ছেলে সৈকতের বালুকায় পা ফেলে এগুলো কয়েক ধাপ। ঠিক তখনই অপ্রত্যাশিত একটি কণ্ঠস্বর ভেসে এলো পেছন থেকে। খুব কি সুখে আছো? জমে গেল ইরাম। তার পদক্ষেপ থমকালো বালুকায়। নিচে তাকাতে অস্তমিত সূর্যের উদ্ভাসে বালুচরে একটি ছায়া দেখতে পেল। তার ভয়াল অতীতের অদ্ভুতের ছায়া, যা তার গোটা অবয়বকে মুহূর্তেই গ্রাস করে ফেলল। তোমার সুখ তো শুধু আমার আঙিনায়, তোমার পথ যে শুধু আমাতে হারায় কবিতা। সমস্ত শরীর কেঁপে উঠল। ক্ষণিকের জন্য মনে হলো ফুসফুস থেকে সমস্ত বাতাস বেরিয়ে গিয়েছে। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করেও লাভ হলো না। পেছনে ফিরে তাকানোর সাহস মিলল না। চোখের সামনে ভাসতে লাগলো দম বন্ধ কর স্মৃতিগুলো। ঠিক তখনই তার কাঁধ ছুঁয়ে দিল কেউ। হিরাম, লাফিয়ে উঠল ইরাম। কাঁধে ধাক্কা, শক্তিশালী পৌরুষালী বুকে। মাথা কাত করে তাকাতেই দেখা মিলল সাইবানের উদ্বিগ্ন চেহারার। ও নির্মল মুখখানি দেখেই ইরামের মনের উত্তাল জ্বরের শান্তির ভাটা পড়ল। এলিয়ে দিল সে মাথা সাইবানের কাঁধে, তার কোমরে হাত জড়িয়ে। চিন্তিত সাইবান ফিসফিস করল। হোয়াট হ্যাপেন মাই প্রেশিয়াস? জবাব এলো না। সাইবানের একটি বাহু শক্তভাবে ধরে রেখে ছট করে পেছনে ফিরে তাকালো ইরাম। আশেপাশে তাকিয়ে দেখলো পর্যটকেরা সৈকত জুড়ে হেঁটে বেড়াচ্ছে নিজেদের মতন। কেউই তার দিকে চেয়ে নেই। তবুও ইরামের মনে হন্য হয়ে চারপাশে খুঁজলো সে। সে অশুভ ছায়া নজরে পড়ল না। তবে কি সবচেয়ে ভীষণ ছিল? জোরে জোরে মাথা নাড়ল ইরাম। লোকটা তার মস্তিষ্কেও রেহাই দেয় না। না, কিছু না।
সাইবান ইরামের দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো পচে, কিন্তু অতিরিক্ত কিচ্ছু আর জানতেই চাইল না। অর্ধাঙ্গিনীর আঙুলে আঙুল পেঁচিয়ে ঝুঁকে তার কপালে ঠোঁটছে, বিড়বিড় করল, আমি আর রাইট হিয়ার। আমি আছি। বেশ সামান্য কিছু ভরসার শব্দ, অথচ ইরামের ছটফটের হৃদয়ে প্রশান্তির প্রলেপ দিতে তা যথেষ্ট। হালকা একটু হাসলো রমণী, পাল্টা সাইবানের হাত চেপে মাথা দোলালো, অতঃপর হাঁটতে শুরু করলো উভয়ে। যেখানে দাঁড়িয়ে ডাব খাচ্ছে সুগন্ধা আর অনুরাগ। তাদের আসতে দেখে আরও দুটো ডাবের অর্ডার দিল অনুরাগ। ইরাম ছেলেকে কোলে নিয়ে দাঁড়ালো। সূর্যাস্তের দৃশ্যের সঙ্গে মিলেছে শীতল বাতাসের প্রবাহ, মুহূর্তটা জাদুকরী। সাইবান ডাব দুটো নিজের হাতে নিয়ে একটা ইরামের মুখের সামনে ধরলো, স্ট্র দিয়ে একটুখানি খেলো ইরাম। ঠিক তখনই হুট করে পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। সাইবান! হতচকিত হয়ে পড়ল সকলে, মাথা ঘুরিয়ে তাকালো। সৈকতের বালুচর ধরে হেঁটে আসছে এক মেয়ে, লাস্যময়ী কাঠামো, গায়ে জড়ানো শর্ট কামিজ আর প্লাজো জিন্স, সিল্কি চুলগুলো খুলে রাখা, বাতাসে দুলছে এদিক সেদিক, চকচকে খয়েরি লিপস্টিক মাখা, ঠোঁট জুড়ে লাজুক হাসি। সবার সামনে এসে থমকালো মেয়েটি। ও মাই গড, আই কান্ট বিলিভ দিস! সাইবান, সত্যিই তুমি? কতদিন বাদে দেখলাম তোমাকে। কেমন আছো? সাইবানের চোখে মুখে থেকে সবটুকু রং উধাও হলো নিমিষেই। অনুরাগ হালকা কেসে মাথা কাত করে অন্যদিকে তাকালো। দুই বন্ধুর মাঝে অদ্ভুতের চোখাচোখি হলো। মেয়েটির অবশ্য সেদিকে খেয়াল নেই বিশেষ। হাত বাড়িয়ে সাইবানের বাহু আঁকড়ে ধরল সে। গড ড্যাম, কত বদলে গিয়েছো তুমি! হোয়াট আ বডি! ইরাম পাশে দাঁড়িয়ে সরু দৃষ্টিতে সবটা খেয়াল করলো। সাইবান ছেড়ে দে মা কেঁদে বাঁচি ভঙ্গি করে মাথা হেলিয়ে অর্ধাঙ্গিনীর দিকে যে শক্ত একটি ঝোঁকিল। ভালো। তোমার কি অবস্থা রুবিনা? বাহ, নাম পর্যন্ত জানে। ইরাম এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে স্ট্রতে চুমুক দিয়ে নাটক উপভোগ করে গেল। অপরদিকে তার চোখের অতি শান্ত দৃষ্টিতে সাইবান দরদর করে ঘামতে লাগলো। কপালে জমা ঘামের ফোঁটা পরনে শার্টের হাতায় মুছতে বাধ্য হলো। রুবিনার অবশ্য সেই দিকে বিশেষ খেয়াল নেই। সে অনুরাগকেও পাকড়াও করেছে ততক্ষণে। হ্যান্ডশেক করে বলল, আরে অনুরাগ, তোমরা মানিকজোড় এখনো একসাথে? আই এম ইমপ্রেসড। লাইকওয়াইজ। দাঁত কেলে হাসতে বাধ্য হলো অনুরাগ। হ্যান্ডশেক হলো। পাশ থেকে সুগন্ধা যে শকুনি টিস্যু নিক্ষেপ করে রেখেছে সেটা তার বোধগম্য হলোই না। রুবিনা অনুরাগের সাথে কথা বলতে বলতে ইরামের দিকে কৈফিয়তের নজরে তাকালো সাইবান। ঠান্ডা একটা প্রশ্ন করলো অর্ধাঙ্গিনী তার। মেয়েটাকে ওই চোখের সামনে নিজেকে লুকাতেই পারল না সাইবান। গলা খাকারি দিয়ে জানালো, আমার এক্স। চোখ কপালে উঠে গেল ইরামের। কি? কোন এক্স? লাল টকটকে গাল নিয়ে ঘাড়ে হাত কষতে কষতে সাইবান জানালো, 2 নম্বরটা, ক্লাস 9-এর এক্স গার্লফ্রেন্ড। সাইবান, তোমাকে এইভাবে এখানে পেয়ে যাব ভাবিনি। রুবিনা এসে খপ করে তার হাত পাকড়াও করে ফেললো। সাইবানের আত্মারাম খাঁচা ছাড়া হওয়া জোগাড় হলো। না পারছে ফেলতে, না পারছে গিলতে। ইরামের দিকে করুণ চোখে তাকালো সে, কিন্তু তার স্ত্রী যেন চোখ দিয়ে তার দিকে বরফ নিক্ষেপ করছে, যেন বলতে চাইছে, করো করো, আরো কত প্রেম প্রীতি করতে পারো আমিও দেখি। বচ্চাত বেটাচাঁদ শিরাই শিরাই শয়তানি আর নির্লজ্জ মাইয়ারে দেখো ঢক। হাত ধরার দরকার কি? গলা ধইরা ছুইলা পর একেবারে শাকচুন্নি। ইরামের পাশে দাঁড়িয়ে মুখ বাঁকে বিকট ভাবে ভ্যাংচালো সুগন্ধা। ইরাম না তাকে পারলই না। সে না হয় স্বামীর তথাকথিত এক্সের মুখোমুখি হয়ে পেরেশানিতে আছে, তবে সুগন্ধা তো রেগে যাচ্ছে কেন? তা তুমি একা এসেছো কুয়াকাটায়? সাইবান কি বলবে বুঝতে না পেরে জিজ্ঞেস করলো। কিছুতেই রুবিনার হাতের ফাঁকে গলে সে বেরোতে পারছে না। চুলে ঝটকা দিয়ে খিলখিল করে হাসলো রুবিনা। আরে না, আমি তো এখন বরিশালেই সেটেলড। হাজবেন্ডের সাথে এসেছি। ওই যে হাত তুলে অদূরে একটা গ্রুপের সাথে দাঁড়িয়ে থাকা এক পুরুষকে দেখিয়ে দিল রুবিনা। তাতে হাফ ছেড়ে বাঁচল সাইবান। স্বস্তি নিঃশ্বাস ফেলে কায়দা করে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলেই ফেলল, আলহামদুলিল্লাহ। তার দিকে অবাক হয়ে তাকালো রুবিনা। দ্রুত নিজেকে সামলে হুট করে ইরামের কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে নিল সাইবান। বিরাট হেসে পরিচয় করিয়ে দিল, মিট হিরাম কিবরিয়া, মাই ওয়াইফ। রুবিনা হাসি নিয়ে ইরামকে দেখল।
ওয়াও, তুমি বিয়ে করেছো শুনেছিলাম, তবে তোমার বউকে দেখার সৌভাগ্য হবে ভাবিনি। বা ভাবি, আপনি বেশ সুন্দর। তুমিও রুবিনা, হোয়াট আ বডি, আই এম ইমপ্রেস। ইরামের বেখাপ্পা জবাবে রীতিমতো চোয়াল ঝুলে পড়লো সাইবানের। অপরদিকে অনুরাগ মুখে হাত চেপে হাসলো। রুবিনা ফ্যাল ফ্যাল করে চেয়ে এলো। তার কথায় কি তাকে ফিরে দেওয়া হলো, নাকি সে বেশি বেশি ভাবছে? বুঝে ওঠার আগেই ইরামের কোলে গুইগাই করতে থাকা ছোট্ট ইজানের উপর নজর পড়লো তার। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল সে বাচ্চাটার মাথার চুল। ইজান নাক ফুলিয়ে তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে শটান কামড়ে দিল রুবিনার আঙুল। আউচ! ইজানের নতুন দাঁতের খোঁচাকে লাফিয়ে উঠল রুবিনা। দ্রুত হাত সরিয়ে কামিজে নিজের আঙুল ঘষতে লাগলো। গু ওই গু। ইজান খিকি উঠল। তাতে আড়ালে ছেলের পিঠ চাপড়ে শাবাশি দিল ইরাম। মায়ের সৈনিক ছেলে হয়ে সে একেবারে তার। সাইবনের খোলা মুখে ততক্ষণে সৈকতের বাড়ি উড়ে এসে ঢুকে গিয়েছে। তু করে ফেললো সে সেসব। ওটা কথা বলে না, ডিরেক্ট কোপায়। শার্টের কাপড়ে জিভ ঘষতে ঘষতে ফিরে তাকালো। নাম কি ওর? শাহরান আলাদিন ইজান। সাইমন বলেই উঠতে রুবিনা ফিক করে হেসে ফেলল। ধাতস্থ হয়ে বিনা দ্বিধায় উত্তর করলো সাইবান। তাতে রুবিনাকে খানিকটা অবাক দেখালো। মাথা দুলিয়ে সে পুনরায় জিজ্ঞেস করলো, আমার ছেলে? সাইবানের চেহারায় শীতলতা নেমে এলো। হিরামের গা ঘেঁষে দাঁড়ালো সে। একটি হাত তুলে রাখলো ইজানের পিছে। সরাসরি রুবিনার চোখের দিকে চেয়ে দৃঢ় গলায় পড়ল, আমাদের ছেলে, আমার আর ইরামের। ইরামের ভেতর থেকে দুষ্টুমির মনোভাবটা কিছুদিনের জন্য বিদায় নিল। মাথা তুলে স্বামীর মুখটা দেখল সে। সেখানে কোনো সন্দেহ নেই, দ্বিধা নেই, আছে শুধু নিজের বাস্তবতা এবং ভরসা। রুবিনা পর্যন্ত মৃদু হাসি এবং একরাশ মুগ্ধতা নিয়ে ছোট্ট পরিবারটিকে দেখে গেল। বুঝতে পারছি, একদম তোমার মতোই হয়েছে। রুবিনার মন্তব্যে অবশেষে উষ্ণতা অনুভব না করে পারল না ইরাম। মাথা ঘুরিয়ে ইজানকে দেখল সে। সত্যিই কি ইজানের মাঝে কি তার আর আলাদিনের ছাপটা অতীব স্পষ্ট। ছেলের ফোকলা দাঁতের হাসি মাতৃত্ব হৃদয়কে আন্দোলিত করল মুহূর্তে। শুটা বেপাক্ষা হলেও রুবিনার সঙ্গে পরবর্তী আধ ঘন্টা বেশ ভালোই কাটল। মেয়েটার স্বামী এলো, তার সঙ্গে টুকটাক পরিচয় হলো, সব মিলে একটা সুন্দর সময় অতিবাহিত করলো সকলে। সূর্য প্রায় ঢলে পড়ার মুহূর্তে তারা সবাই একটা ডাবের খোসা বলের মতন ব্যবহার করে সৈকতে খেলায় মেতে উঠল। হাসি চাচা আর আনন্দের মাঝে ইরাম সকল আশঙ্কায় প্রায় ভুলেই গেল। খেলার মাঝে হঠাৎ তার নজর এলো আশেপাশে কোথাও সাইবান আর ইজানকে দেখা যাচ্ছে না। এই মাত্র মিনিট 5 আগেই তো ছেলেকে স্বামীর করে দিয়েছিল ইরাম। খানিকটা অবাক হয়ে এসে অনুরাগকে ধরল। অনুরাগ? আলাদিন কোথায়? কাঁধ তুলে ঠোঁট উল্টালো অনুরাগ। এই তো আশেপাশেই কোথাও হবে, হয়তো ডাইপার লিক হয়েছে তাই চেঞ্জ করতে গিয়েছে। ইরাম মাথা দোলালো। ঠিক এমনটা হওয়া অসম্ভব নয়। সে দ্বিতীয় কিছু চিন্তা করার আগে রুবিনা আর সুগন্ধা একসাথে ট্রেনে তাকে খেলায় ঠুকিয়ে ফেলল। বিদায় বেশি ভাবা সম্ভব হলো না আর। চারিদিকে ক্রমশ আধার নেমে এসেছে। সূর্য অস্ত গিয়েছে, শুধু তার গাঢ় কমলাভ আভা এখনো ছেয়ে আছে আকাশে। সৈকতের একদম এক কোণায় দাঁড়িয়ে নিচের সমুদ্রের পানিতে নিজের প্রতিফলনের দিকে চেয়ে আছে অরণ্য। সকালে শেভ করার চোয়াল একেবারে চকচক করছে তার। চুলগুলো হালকা শুষ্ক, এলোমেলো হয়ে কপালে লুটিয়ে পড়েছে। ঘন কালো ভ্রু আর পুরো লালচে ছোচের নিচে গঠনকে ভাস্কর্যের চেয়ে কম কিছু মনে হলো না তার নিকট। কালো শার্ট এবং শর্টসে শারীরিক কাঠামো দারুণভাবে ফুটে উঠেছে তার। শার্টের উপরের কয়েকটা বোতাম খোলা। এই নিয়ে 20তম রমণীর পক্ষ থেকে আকর্ষণীয় দৃষ্টি লাভ করেছে সে। তির্যক হাসলো অরণ্য। লাভ কি? যার দৃষ্টি গায়ে মাখাতে চেয়েছিল তার দৃষ্টি পাওয়া গেল না, এখনো সময় হয়নি। আগু 1 2 3। কথোপকথনের আওয়াজ অরণ্য সমুদ্র বিলাসে বিঘ্ন ঘটালো। পাশ ফিরে তাকাতে চমকালো সে। প্রথমে নজরে এলো ভেজা বালুকায় ছোট্ট ছোট্ট পদচিহ্ন, অতঃপর ছোট্ট ছোট্ট নাজুক পা হেলে দুলে ভারসাম্যহীন এগিয়ে আসছে। হাঁটতে শেখেনি, না শিখেছে দাঁড়াতে, তবে তাকে ধরে একটু একটু করে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। তুচ্ছ প্রায় শরীরটা তালে তালে দুলে উঠেছে, হেলে পড়ছে, কিন্তু কখনো মুখ থুবড়ে পড়ছে না, কারণ দুটি অতীব শক্তিশালী হাত তাকে ধরে রেখেছে।
শক্তভাবে, খুঁটির মতন আশ্রয়স্বরূপ। ঠিক তার মুখোমুখি এসে দাঁড়ালো তাদের যাত্রা। থামল, মুখ তুলে তাকালো অতিকায় দেহের অধিকারী পুরুষটি, যে ধরে রেখেছে ছোট্ট অস্তিত্বটিকে। তির্যক হাসি ফুটল তার ঠোঁট জুড়ে। আঙুল তুলে সে ধরে রাখা বাচ্চাটিকে দেখালো সামনে, ঠিক যেখানে অরণ্য দাঁড়িয়ে আছে। ওই দেখ পোটলা, গ্লোবাল ওয়ার্মিং এর চমৎকার নিদর্শন। সৈকতের ভেতরে জঙ্গল। অর্ণব ফুসকে গেল, তাতে দর চেপে ফেলল সে। এই ছেলেটা বহু কষ্টে ভেতরে রাগটাকে দমন করলো সে। বাঁকা হেসে ঘুরে দাঁড়ালো। তুমির ধার থালতো না আর, সোজা তুইই চলে গেল। তোর চোখ নাকি সিসি ক্যামেরা? যার কাছে জাদুর চিরাগ আছে তার আবার ক্যামেরার কি দরকার? বালুচরে হেলতে তুলতে দাঁড়িয়ে থাকা ইজানকে এবার নিজের কোলে তুলে নিল সাইবান। পরনে 3/4 প্যান্টের পকেট থেকে টিস্যু বের করে ছোট্ট ছোট্ট পা দুখানা সযত্নে মুছে দিতে লাগলো। বালি আর পানিতে ভিজে গেছে অরণ্য, তাতে নিজের ঠোঁটের ভেতরকার অংশ কামড়ে হলো। দৃশ্যটা তার মধ্যে কেমন যেন একটা অনুভূতি খিলিয়ে দিল। সেটাকে বিশ্লেষণ করতে পারবে না সে। ভূত সাজার শখ থাকলে আমার নাটক দলে যোগ দিতে পারেন, তবুও সং হয়ে ভং ধরে আমার বউয়ের আশেপাশে ঘুরঘুর করবেন না। 10টা না, 5টা না, একটা মাত্র বউ আমার। কিডনি লক হয়ে গেলে তো সমস্যা। সাইবানের দ্বিধাহীন কথাগুলোয় অরণ্যর ঠোঁটের অশুভ হাসিটা ক্রমে বিস্তৃত হলো। মাথা কাত করে যে জিভে ঠোঁট ভিজিয়ে নিল সে, অতঃপর বলল, তোর বউ? সাইমন পাল্টা হাসল। হ্যাঁ, আমার বউ। অনেক আদরের তো, আশেপাশে দামড়া সার শিং দেখিয়ে ঘুরে বেড়ালে হয়তো পাবে। অরণ্যর হাতের মুঠো শক্ত হয়ে গেল। পরক্ষণই মাথা ঝাঁকিয়ে কয়েক পা এগিয়ে দূরত্ব মিটে ফেল সে। ঝুঁকে এসে কণ্ঠ খাদে নামিয়ে জানালো, তবে তোর বউকে বলে দিস, ওর শরীরে লেপ্টে থাকা ঘ্রাণের সুবাসে মৌমাছি তো আসবেই। আর মৌমাছি যদি আসে তবে তার হুলের ফোঁটাও সইতে হবে। আসুক না মৌমাছি, ওই হুল ছিঁড়ে রেখে দেবে না তার স্বামী? চোখ টিপ দিল সাইবান। অরণ্যর মুখ কঠোর হয়ে উঠল, নিডেড পাথরের মতন দেখালো তা। এমন সময়ে সাইবানের বুকে লেপ্টে থাকা ইজান নড়ে উঠল। মাথা হেলিয়ে হুট করে পেছনে তাকালো ইজান। তৎক্ষণাৎ সেখানেই জমে গেল অরণ্য। মৃদু কমলাভ রশ্মির প্রতিফলনের দৃশ্যটা কোনো শিল্পীর আঁকা চিত্রের মতন দেখালো ইজান। চোখ পিটপিট করে তাকালো অরণ্যর দিকে। জলজলে গভীর চোখের মাঝে কোনো প্রকার অনুভূতি দেখা গেল না। না আনন্দ, না দুঃখ, না রাগ, না ক্লেশ, না কৌতূহল, শুধু অনুভূতিহীনতা। যেন সে বুঝতে পারছে না সামনে মানুষটার প্রতি তার ঠিক কেমন অনুভব করা উচিত। অরণ্যর বুকে হালকা একটুখানি যন্ত্রণা হলো বুঝি, নাকি হয়নি বলতে পারবে না সে। কিছু বুঝে ওঠার আগেই জান হাতটা তুলল, এগিয়ে দিল ইজানের দিকে। অথচ চুইয়ে দেওয়ার আগেই ইজান চট করে মাথাটা ঘুরিয়ে ফেলল। সাইবানের কাঁধে মুখ গুজে হঠাৎ করে উৎফুল্ল কণ্ঠে চেঁচিয়ে উঠল, মা! প্রথম কয়েক সেকেন্ডের জন্য সাইবানও অবাক হয়ে গেল। পরক্ষণে অবশ্য ছেলেকে বুকে চেপে পরিতৃপ্তির হাসি হাসল সে। কপালে চুমু দিয়ে অস্ফুট স্বরে বলল, বাবা এখানে আব্বু। বিদ্যুৎ স্পৃষ্টের মতন হয়েছে এমন এক ঝটকা খেয়ে আর ছড়িয়ে নিল অরণ্য। পিছিয়ে গেল কয়েক পা। সাইবান ইজানকে বুকে চেপে রেখে চোখ তুলে তাকালো। তার দৃষ্টি থেকে সমস্ত দুষ্টুমি, বেখেয়ালি মনোভাব আর দ্বিধাহীনতা গায়েব হলো মুহূর্তে। দেখা মিলল তীব্র আক্রোশের সঙ্গে সতর্ক বাণী। কণ্ঠস্বর গভীরতম হয়ে উঠল তার। ওই কলুষিত ছায়াও যদি আমার পরিবারের আশেপাশে আর চোখে পড়ে, শুধু হুল ছিঁড়ে বসে থাকবো না, একেবারে জিন্দেগি ছিঁড়ে ফেলবো। থামলো সে, একটু বাঁকা হেসে যোগ করল, একজন বাপের কলিজা মাপতে আসবেন না, পৃথিবীতে এর জন্য কোনো স্কেল খুঁজে পাবেন না। দাঁড়ালো না সাইবান, উল্টো ঘুরে হন হন করে হেঁটে চলে গেল। বালুকার ধারে দাঁড়িয়ে অরণ্য নিষ্পলক চোখে চেয়ে রইল সেই পথপানে। নিগুড় নয়নে সাইবানের কাঁধে ঝুলতে থাকা ছোট্ট 2 হাতখানা দেখেই গেল সে। সুইমিং পুলের পানিতে পা ডুবিয়েছে বসেছে ইরাম। একপাশে রাখা জুসের গ্লাস, কোলের উপর ল্যাপটপ, নিজের কাজগুলো চেক করে দেখছে সে। নতুন কোনো কাজের অফার আসেনি, তাতে হৃদয়ের মাঝে কুঞ্চ সৃষ্টি হলো তার। পরপর দুটো অফার পেয়ে সে জানপরানি খুশি হয়েছিল, কিন্তু ফ্রিল্যান্সিং যে এতটাও সহজ নয় সেটা হারিয়ে হারিয়ে টের পাওয়া যাচ্ছে। খানিকটা হতাশ হয়ে আরও
কিছু কাজের স্যাম্পল তৈরি করতে লাগলো সে। প্রোফাইল সাজাতে কাজে লাগবে। ঠিক এমন সময় মুহূর্তেই জুসের গ্লাসের পাশে রাখা ফোন বেজে উঠল। ইরাম কিঞ্চিত অবাক হয়ে ফোন হাতে নিল। কলার আইডিতে ভাসছে কায়সান রুশদির নাম। রিসিভ করলো সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওপাশ থেকে নম্র কণ্ঠে জবাব এলে ইরা মুচকি হাসল। তো কেমন যাচ্ছে দিনকাল জনাব? বরিশালেই আছো নাকি ঢাকায়? মৃদু হাসির ধ্বনি ভেসে এলো ওপাশ থেকে। আমার কি আর আয়েশ করার নসিব আছে? এখনো ঢাকায়। আজকে ক্লাসে তোমাকে দেখলাম না, তাই ফোন করলাম। এখনো বরিশালে? কুয়াকাটায়। এক হাতে ল্যাপটপে কাজ জারি রেখে অন্য হাতে ফোনটা স্পিকারে রাখলো ইরাম। কায়সান শুধল। বাহ, বেশ তো। এনজয়িং হানিমুন? ইরামের খানিক লজ্জাবোধ হলো, মাথা ঝাঁকি হাসলো সে। বাবুর সঙ্গে চলছে হানিমুন, একেবারে জম্পেশ। ওই পাশ থেকে কায়সানের সুরেলা শব্দ, হাসির শব্দ ভেসে এলো। বেশ নমনীয়তা তার কণ্ঠটা, শুনলে মনে হয় কণ্ঠে মধু ঝরছে। হতেই পারে, তোমার যে হাজব্যান্ড তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তুমি আলাদিনকে চেনো নাকি? পার্সোনালি না, বেশ কয়েকবার অনলাইনে দেখেছিলাম, তবে জানতাম না ওর সঙ্গেই তোমার বিয়ে হয়েছে। আর লাস্টলি সেই দিন পার্টিতে সামনাসামনি তো দেখলামই। আই বেট হি কেয়ারস অ্যাবাউট ইউ ডিপলি। ইরাম কিছুক্ষণ চুপ করে রইল। কায়সানের কথাগুলো তার অন্তরকে অনুভূতির উষ্ণতায় ছেয়ে ফেলছে। কেন যেন সাইবানকে নিয়ে কথা বলতে তার খানিকটা বিব্রত বোধ হলো। তার বিষয়টা ঘুরিয়ে ফেলে বললাম, অনেক হয়েছে, বলো তোমার কথা। সরি, আমার বোধ হয় আর 2 দিন ক্লাস মিস যাবে। ইটস ফাইন, আমরা এখনো আগের ওয়ার্কেই আছি। তাছাড়া শেষে ওয়ার্কগুলো রিপিট হবে। আমি তোমাকে প্রিভিউ দিয়ে দেব না হয়? থ্যাঙ্কস আ লট। শুধু থ্যাঙ্কস দিলে তো হবে না, কিছুটা হেল্পও যে করতে হবে। ইরাম এবার বিস্মিত হলো। হেল্প? বলো বলো, অবশ্যই করব যদি আমার পক্ষে সম্ভব হয়। কায়সান কয়েক সেকেন্ড চুপ থেকে পরবর্তীতে জানালো, আসলে আমার ইউটিউব চ্যানেলের জন্য এডিটর টিমের একজন সদস্য দরকার। ও, তো এতে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি ভাবছিলাম যদি তুমি কিছুটা টাইম দিতে পারো আর কি, তাহলে আমি তোমাকে রিক্রুট করতাম। স্লাইড ডিজাইনের কাজ তো শিখেছো, আমি দেখেছি তোমার কাজ। একটু ঘষা মাজা করলে পুরোপুরি প্রফেশনাল হয়ে যাবে। আমার টিমের এক্সপার্টরা অনেক হাম্বল, ওরা তোমাকে হাতে কলমে শিখিয়ে দেবে। কি বলো? ইরাম থমকালো। এমন প্রস্তাব হাতে আকাশের চাঁদ পাওয়ার মতন। কায়সান রুশদি টেকনিক্যাল ক্ষেত্রে বড় একটা নামই পড়ছে। তার সাথে কাজ করা গেলে ইরামের পরিচিতি হবে, তাতে হয়তো আরও নতুন নতুন কাজের অফারও আসবে। ক্ষণিকের জন্য সে স্বাভাবিক চিন্তা করতে পারল না। একটা শীতল আতঙ্ক অনুভূত হলো। এত বড় দায়িত্ব কি সে সঠিকভাবে পালন করতে পারবে? ইরাম? ফোনের বিপরীত প্রান্ত থেকে কায়সানকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসতেই ইরামের চিন্তার ছেদ পড়ল। একটি নিঃশ্বাস ফেল সে। ফোনটা কাছে নিয়ে মৃদু গলায় বলল, তুমি চাইলে অলরেডি এক্সপার্ট কাউকে নিতে পারো। আমার মতন নিউবিকে কেন অফার দিচ্ছ? কায়সান একগাল হাসল। তার হাসিটা মসৃণ শোনালো। তোমার কি মনে হয় আমি তোমাকে করুণা করছি? হ্যাঁ। বিনা দ্বিধায় উত্তর করলো ইরাম। তাতে কায়সান খানিকটা চুপ করে থাকলো। পরে মুহূর্তেই তার দীর্ঘশ্বাসের আওয়াজ শোনা গেল। যদি মিউচুয়ালি বন্ডেড সব মানুষের একে অপরের প্রতি সহমর্মিতা করুণা বলে বিবেচিত হতো, তাহলে পৃথিবীতে বন্ধুত্ব বলে কোনো শব্দ থাকতো না। তুমি আমার বন্ধু, তাই অফকোর্স আর 5টা নতুন মানুষের চাইতেও আমি তোমাকে বেশি বিশ্বাস করব। ইরাম দাঁতে ছোঁচ কামড়ে চুপ করে রইল। কায়সান বুঝতে পেরে বলে গেল, তুমি ঠিক বলেছ, আমি চাইলে এক্সপার্ট কাউকে নিতে পারি, কিন্তু আমি সেটা চাচ্ছি না। ইরাম, আমি তোমাকে শ্রদ্ধা করি। বিয়ে হয়ে গিয়েছে, বাচ্চা আছে, সব কিছুতেই পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও তোমার একটা শক্ত ভিত্তি তৈরির প্রচেষ্টাকে আমি সম্মান করি। আমার সবটুকু শ্রদ্ধা ইরাম নামক একটি মায়ের জন্য। তাই আমি তোমাকে সুযোগ দিতে চাচ্ছি। অলরেডি এস্টাবলিশ কাউকে সুযোগ দেওয়ার থেকে নতুন কাউকে একটা সুযোগ দিলে যদি তার ক্যারিয়ার দাঁড়িয়ে যায়, তবে আমি নিজেকে ধন্য মনে করব। এটা করুণা নয়, এটা অপরচুনিটি। আমি শুধু তোমাকে অপশন দিচ্ছি। কাজ তো আমি করব না, ওটা তোমাকেই করতে হবে। এই ফিল্ডে জায়গা বানাতে হলে সেটাও তোমার নিজের যোগ্যতাই করতে হবে। কায়সানের কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনল এরা, মিথ্যে নয়। তাছাড়া সে এখন যে অবস্থায় আছে তাতে হুটহাট ইগোর বসে সিদ্ধান্ত নেওয়া
অসমীচীন। তাই শেষমেশ একটি নিঃশ্বাস ফেলল ইরা। কৃতজ্ঞতাপূর্ণ গলায় বলল, তোমাকে কি বলে ধন্যবাদ জানানো যায় আমার জানা নেই কায়সার। চিল ওয়েমেন, তুমি ঢাকায় ফিরে আসো, দেখা হলে বিস্তারিত আলাপ হবে। থ্যাঙ্কস এগেইন। বরিশালের কি বিখ্যাত আমি জানি না, তবে কুয়াকাটায় যেহেতু গিয়েছো, ফেরার সময় গিফট নিয়ে ফিরবে আশা করছি। অবশ্যই তোমার জন্য বরিশালের সুন্দর একখানা মাইয়া নিয়ে ফিরবো, আর কতকাল একলা দিন যাপন। লাইফের বেস্ট গিফট দিব তোমায়। ইয়া আল্লাহ। ইরাম, বলছিলাম কি, আমার না কাজ আছে, সো বাই বাই। ইরাম প্রত্যুত্তর করার আগে ফোন কেটে দিল কায়সান। পিপ পিপ শব্দ শুনে ইরাম শব্দ তুলে হাসল, মাথা ঝাঁকিয়ে। ফোনটা পাশে রেখে জুসের গ্লাস হাতে তুলতে সামনের দৃশ্যটা নজরে এলো তার। ভিলার গেটটা ভেতর থেকে বন্ধ, আর সেই গেটে হেলান দিয়ে দুবাহু বুকে চেপে দাঁড়িয়ে আছে সাইবান। চোখে মুখে পাথরের অভিব্যক্তি, দৃষ্টিতে তীক্ষ্ণতা নড়ছে না। পলকিন তাকিয়ে আছে ইরামের দিকে। রমণী তাতে সামান্য ভরকালো, হাত তুলে নাড়ল, তবুও সাইবানের অভিব্যক্তি বদলালো না। এই কুচুপু কোথায়? ইরামের প্রশ্নে বিশেষ প্রতিক্রিয়া করলো না সাইবান, শুধু গেট ছেড়ে হেলে দুলে এগিয়ে আসতে লাগলো। অবাক হলো ইরাম। তারা সকলেই সন্ধ্যা পর্যন্ত সৈকতেই ছিল। পরে বিশ্রামের বাহানায় ইরাম সবার আগে ফিরে এসেছিল। ইজান সাইবানের কাছেই ছিল, সাথে ছিল অনুরাগ আর সুগন্ধা, মিলে নাকি আরও কিছুটা ঘুরবে তারা। তাই ইরাম মতভেদ করেনি। হ্যালো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি আলাদিন। এবারে উত্তরহীন সাইবান। সুইমিং পুলের বিপরীতে প্রান্তে থামলো তারা। পদক্ষেপ, চারপাশে হলদেটে বাতি জ্বলছে, চলচল করছে পুরো স্বচ্ছ নীলচে পানি। সাইবান কিছুক্ষণ সেই পানির দিকে নিঃশব্দে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে নিজের পরনে টি শার্টটা খামচে ওপর দিয়ে গুলি এক টানে খুলে ছুঁড়ে ফেললো মাটিতে। হতবাক হয়ে গেল ইরাম। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সে স্বামীর দিকে। শুধুমাত্র 3/4 প্যান্টের পরনে সাইবানের শরীরের উপরাংশ পুরোপুরি উন্মুক্ত। হলদেটে বাতির ছোঁয়ায় তার পৌশালী মাংস পেশিগুলো দারুণভাবে চোখে পড়ছে। প্রশস্ত বুক পেরিয়ে উদরে হালকা অ্যাবসর রেখা ইরামকে বিমোহিত করে ফেলল। পরক্ষণেই রমণী লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নিল। প্রতিবাদ স্বরূপ কিছু বলতে যাচ্ছিল সে, কিন্তু পারলই না সাইবান। সাইবান ডাইভ দিয়ে ঝাঁপিয়ে পড়ল পুলের ভেতর। ছলকে উঠল পানির স্রোত। লাফিয়ে উঠে কোনো রকম কোল থেকে ল্যাপটপটা সরাতে পারল ইরাম। পানির ঝাপটা ছুটে এসে তার সমস্ত শরীরকে সিক্ত করে ফেলল মুহূর্তেই। আলাদিন! অস্ফুটে চিৎকার করে উঠল ইরাম। উঠে পড়তে চাইল, কিন্তু পুলের ভেতর থেকে পা দুটো বের করার আগেই নিচ থেকে কিছু একটা টেনে ধরল তার গোড়ালি। আতঙ্কে চাপা আর্তনাদ করে বসলো ইরাম। পা ঝাঁকালো, লাভ হলো না। ভীষণ শক্ত হাতের বাঁধন। তারপর হুট করে পানির নিচ থেকে ভেসে উঠল সাইবানের মুখখানি। ভিজে চুলগুলো কপালে আর ঘাড়ে লেপটে গিয়েছে। উজ্জ্বল মুখে জলজল করছে পানির ফোঁটা। আইব্রো প্রিয়াংশী কাঁপছে খানিক। ইয়ামের পা দুটো নিজের হাতে জড়িয়ে রেখেছে সে। বিহ্বল হয়ে চেয়ে রইল অর্ধাঙ্গিনী তার। সাইবান সেই দৃষ্টি লক্ষ্য করে তির্যক হাসল। তার চোখের নিগুড় দৃষ্টি ইরামের সমস্ত শরীরে বেহায়াভাবে ঘুরপাক খেল। পানি ছলকে ওঠার কারণে ইরাম ভিজে গিয়েছে। পরিধানে লিলেনের জামা শরীরে লেপটে গিয়েছে। হালকা ভেজা চুলগুলো কাঁধের দুপাশে ঝুলছে। চপচপ করে গড়াচ্ছে পানির ফোঁটা, মুক্তদানার মতন উজ্জ্বল শ্যামলা ত্বকে। পানির ফোঁটাগুলো দেখালো অলংকারের মতন। ইরামের পায়ে অজান্তেই হাত আরো চেপে বসলো সাইবান। কি করছো? পা ছাড়ো। ইরাম থমকে দেওয়ার চেষ্টা করলো। পরিস্থিতির গভীরতা তার কঞ্চকে নরম করে ফেলল। সাইবান শুধু হাসল। অতঃপর ঝুঁকে ইরামের জান পায়ের বৃদ্ধায় নিজের ঠোঁট ছুঁয়ে দিল। শিউরে উঠল ইরাম। সজোরে টান মারল পা, কিন্তু ছাড়াতে পারল না। উল্টো সাইবান আরো শক্তভাবে চেপে ধরে ধীরে ধীরে ভেজা ঠোঁট বুলিয়ে গেল তার পায়ের অপরিভাগে। কি সুন্দর হাসেন আপনি, একদম নুপুরের ঝংকারের মতন। কিন্তু সেই হাসি অন্য কারো কলিজা ছুঁয়ে গেলে আমাকে যে সেই কলিজা কেড়ে নিতে হবে প্রেশিয়াস। ত্বকের বিপরীতে সাইবানে ফিসফিস করে ইরামের সমস্ত শরীরে অদ্ভুতরে আবেগের তরঙ্গ খেলিয়ে দিল। অজান্তেই পায়ের আঙুলগুলো কুকড়ে গেল তার। সাইবান নিরেট চোখে দেখলো তার প্রতিটি প্রতিক্রিয়া। আপন মনে হাসল। ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে এগিয়ে উঠে এলো ইরামের হাঁটুতে। দু হাত প্রেয়সীর কোমরে জড়িয়ে শটান কাছে ছেড়ে নিল নিজের। অন্য কারোর জন্য মেয়ে খুঁজতে হবে কেন? স্বামীর জন্য খুঁজুন, আছেই তো আপনার স্বামী।
প্রফেশনাল হাজবেন্ড। ইরাম ফিকুচকে নিচের দিকে তাকালো, একটি কাপা কাপা হাত তুলে সাইবানের ভেজা গাল ছুঁয়ে দিল। স্বামী তার তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে তার হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে অজস্র চুমু আঁকতে লাগলো। ইরামের শিরদাঁড়া বেয়ে বুঝি শিহরণী খেলে গেল। সে বলল, আমি একটু হাসলে দোষ, আর তুমি যে শত শত প্রেম করে বেরিয়েছো তার বেলা। থমকালো সাইবান, চট করে মাথা ঘুরিয়ে অর্ধাঙ্গিনী অভিমানী মুখের দিকে তাকালো। সূক্ষ্মতার এক হাসি ছুঁয়ে গেল তার সিক্ত ঠোঁটে। নিজেকে খানিকটা টেনে তুলে মুখোমুখি হলো সে ইরামের। একটি হাত বাড়িয়ে স্ত্রীকে এতটাই কাছে টেনে নিল যে অর্ধ ভেজা ইরাম এবার পুরোপুরি ভিজে গেল। জেলাস মাই প্রেশিয়াস? নাক ফুলে ইরাম জানালো, জেলাস? জেলাস তো তুমি। হুটহাট কারণ ছাড়াই মাথার তালু ফট করে জ্বলে ওঠে। হ্যান্ডশেক করলে সমস্যা, হাসলে সমস্যা, কথা বললে সমস্যা, কোন দিন না যেন বলো শ্বাস নিলেও সমস্যা। ইস, ওটা ক্রিঞ্জ। শ্বাস আটকে রাখলে আমি অনুমতি দিতে দিতে যদি টপকে যান, না বাবা, আমি আবার আলগা পেরিয়ে দেখিয়ে রিস্ক নিতে পারবো না। ইরাম না পারতে হেসে পেল, আর সঙ্গে সঙ্গে সাইবান তাকে হ্যাচকা টানে পুলের ভেতরে নামিয়ে ফেলল। স্বামীর গলা জড়িয়ে ধরে ভারসাম্য রক্ষা করতে বাধ্য হলো রমণী। পানির ছিটকে ভিজিয়ে ফেলল তার সমস্ত চুল। সেই ভেজা চুলের ভাঁজে ভাঁজে জড়িয়ে গেল সাইবানের আঙুল। ইরামের মুখটা নিজের কাছে টেনে তার গাল ঘষে সে গভীর গলায় বলল, কিন্তু তাই বলে ভাববেন না আমি পজিটিভ না। বিয়ের আগেই তো বলেছি, আপনার মনের ভেতরের বন জঙ্গল ভম্বল সব সাফ করে ফেলবো। আর তোমার মনের ভেতরে বাঁশবাগানের কি হবে? খিলখিল করে হাসলো সাইবান। ইরামকে চেপে পরিপূর্ণভাবে নিজের সঙ্গে মিশিয়ে ফেল। তার ত্বকের উত্তাপ রমণীকে ছুঁয়ে যাচ্ছে দারুণভাবে। বাতাসে শীতলতার রাজত্ব থাকলেও চারিদিকে টের পাওয়া যাচ্ছে শুধু উষ্ণতা। হলদেটে বাতি চলচলে পানিতে প্রতিফলিত হচ্ছে মোহনীয়ভাবে। ইরাম অনুভব করলো তার শ্বাস প্রশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠেছে। নিজেকে ছাড়ানোর আর চেষ্টা সে করলই না। দুহাত অজান্তে সাইবানের খোলা পেছে ভীষণ করতে আরম্ভ করলো। তাতে স্বামীর শরীরে হালকা কাঁপুনি স্পষ্ট টের পেল সে। পরক্ষণই তার কানের নিচে ছুঁয়ে গেল সিক্ত কোমল ঠোঁটজোড়া। ফিসফিস করে বললাম, কোরাল তো আপনার হাতে, নেমে পড়ুন আর উজাড় করুন। ইরাম প্রত্যুত্তরে করার সুযোগও পেল না আর। সাইবানের তৃষ্ণাত ঠোঁটজোড়া মুহূর্তের মধ্যে তার ঠোঁটের মাঝে ডুব দিল। নিজের পায়ের ভারসাম্য হারিয়ে ফেলল ইরাম। ভাবলো সে বুঝি ফুলের ফ্লোরে পড়ে যাবে, কিন্তু হলো না। উল্টো অনুভব করলো তার পা দুটো পানির ভেতরে গভীরে ভাসছে উন্মুক্তভাবে। সাইবান তাকে কয়েক ইঞ্চি উঁচিয়ে ধরে রেখেছে। ওই অবস্থায় তাকে নিয়ে পুলের পানিতে চিত হয়ে শুয়ে পড়ল সাইবান। দুজনের শরীর ভাসলো পানির উপরি ভাগে। না পারতে চোখ মেলল ইরাম। নিচে পানির ভেতরে দেখতে দেখতে অনেক অসুবিধা হলো সে। রীতিমতো জোর করেই দেখলো সাইবানের মুখখানে, কি নির্মল শান্তি তাতে খচিত। সেও চোখ মেলে দেখলো নিজের স্ত্রীকে। পানির বুদবুদ উঠল চারিদিকে। ফুসফুসে বাতাসের অভাব দেখা দিল, তবুও যেন কারোরই ইচ্ছে হলো না এই জাদুকরী সময়টাকে রুখতে। অতঃপর হুট করে ইরামের চোখের সামনে ভেসে উঠল আবদ্ধ কক্ষ, লোহার শিকল, বেডপোস্টের সঙ্গে বেঁধে রাখা হাতের কবজিতে গাঢ় কালশিটে কি নিদারুণ যন্ত্রণা, তীব্র চিৎকার, আহাজারে সমস্ত শরীরে বয়ে যাও ঘূর্ণিঝড়। খেয়ে হারল মন তার। সমস্ত জাদু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ইরাম ঝটকা দিয়ে উঠল, সঙ্গে সঙ্গে পানি থেকে উঠে পড়লো। কাশতে কাশতে পুলের পাশে রেলিং চেপে ধরল। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো হাঁপানি রোগীর মতন। সাইবান পরপরই উঠে এলো। চটজলদি পেছন থেকে এসে ইরামকে ধরল। কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? ইরাম উত্তর করলো না। সাইবানকে তাতে ভীষণ আতঙ্কিত দেখালো। পুল থেকে উঠে পড়লো সে। ইরামকে চেনে উঠিয়ে বসালো মার্বেলের পাথরের উপর। আমি আসছি। বসেই বলেই সে চলে যাচ্ছিল তোয়ালে আর শুকনো কাপড় নিয়ে আসতে, কিন্তু পেছন থেকে হুট করে ইরাম তার কবজি চেপে ধরল। যেও না, আমার কাছে থাকো। সাইবান জমে গেল। পর মুহূর্তে একটি নিঃশ্বাস ফেলে নিচে বসে পড়ল সে। ইরামকে টেনে বসালো নিজের কোলে। আস্তে পিছিয়ে আগলে ফেললো নিজের বুকের মাঝে। ইরাম এবার আর বাধা দিল না, বরং পাল্টা জড়িয়ে ধরল শক্তভাবে, যেন এই পৃথিবীতে সাইবান তার একমাত্র ভিত্তি। অনেকক্ষণ কেউ কোনো কথাই বলল না। সাইবান নিঃশব্দে ধরে রাখলো ইরামকে। সময় দিল, পিছে হাত বুলিয়ে গেল, কপালে গালে ছোট ছোট স্নেহের চুমু খেলো বারংবার। যদি প্রিয়তমার একটুখানি শান্তির
কারণ হওয়া যায় তাতে। দীর্ঘক্ষণ পর মুখ খুলল ইরাম। সাইবানের কাঁধে মুখ মাথা রেখে অদূরপানে ফাঁপা দৃষ্টি ফেলল সে। বলল, তুমি কাছে এলে আমার শুধু অরণ্যের কথা মনে পড়ে। সাইবান বরফ হয়ে গেল। ইরাম নিজের বুকের বিপরীতে তার তীব্র হৃদস্পন্দনে টের পেল, তবুও সে বলল, আমি একটা ভাঙাচোরা মানুষ আলাদিন। আমি হয়তো তোমাকে সেই সুখ দিতে পারবো না যেটা তুমি ডিজার্ভ করো। বারবার আমার অতীত আমায় স্মরণ করিয়ে দেয় কতগুলো টুকরোয় ভেঙেছি আমি। আই এম সরি আলাদিন, আই এম সরি মাই আলাদিন। সাইবান ইরামের কথাগুলো শুনে গেল এক মনে। ইরাম আজ থেমে নেই। সে গড়গড় করে বলে গেল, আমি জানি না আমাদের সুখের সময়ের দীর্ঘায়ু কত হবে। মেনে নিতে গেলেই বারবার হাজারো আতঙ্কের বাধা বুকের ভেতর হানা দেয়। যদি সত্যি আমাদের সুখের সংসার হয় তবে তার স্থায়িত্ব কতটুকু? যদি কোনোদিন তোমার মনে হয় আমি আর যথেষ্ট নই, যদি কখনো আমাদের ভেতরকার অনুভূতি কমে যায়, যদি কখনো তোমার মনে হয় ইজানকে তুমি আর মানতে পারছো না, যদি কখনো তোমার নিজের সন্তান দুনিয়ায় আসে, তবে তুমি আমার বাচ্চাটাকে আর সমান স্নেহের চোখে দেখতে না পারলে, যদি কোনোদিন তোমাকে আঘাত দিয়ে ফেলি, যদি যদি আম সো প্যাথেটিক, সো সেলফিশ। সাইবানের কাঁধে মুখ গুজে বলল ইরাম। শরীর কাঁপলো তার আবেগের তোড়ে, অথচ সাইবান শান্ত। ইরামের কথা শেষ করে ধাতস্থ হওয়ার সময় দিল সে। অতঃপর দুই হাতের আঁচলায় ইরামের মুখটা তুলে ধরল সে। নিজের চোখে চোখ মিলিয়ে নিগুড় কণ্ঠে বলল, ইরাম, আমি অরণ্য নই। একটা গভীর বাক্য ইরামের অন্তরে দোলা দিতে যথেষ্ট। বিয়ের প্রথম থেকে তার হৃদয় অজান্তে সাইবানকে ওই মানুষের সঙ্গে তুলনা দিয়ে এসেছে, অথচ আজ সরাসরি এই বাক্যটা ইরামের সমস্ত সংশয়কে চূর্ণ বিচূর্ণই করে দিল। সাইবান ঝুঁকে এসে তার কপালে নিজের কপাল ছেঁকাল। যদি পারতাম তবে নিজেকে বিকিয়ে হলেও আপনার অতীত মুছে দিতাম। আমি জানি আপনি কোনোদিনও ভুলতে পারবেন না, কারণ এই অতীত আপনার অংশ। এই অতীত ছাড়া আপনি আর আপনি থাকবেন না, না থাকবে আমার পোটলার অস্তিত্ব। তবে আমি আপনাকে কথা দিতে চাই, এই সংসার ময়দানে আমি আপনার সকল যদি কিন্তু ঘুচিয়ে দেব। কে এলো কে গেল, কি অতীত কি ভবিষ্যৎ আমি জানি না। আমি শুধু জানি বর্তমানকে। আমার বর্তমান আপনি আর পোটলা, ব্যাস এটুকুই চাই আমার। থেকে যান আপনারা জনম জনম একান্ত আলাদিনের হয়ে। ইরামের চোখে অশ্রু ফোঁটা টলটল করে উঠল। সাইবান তার কপালে ঠোঁট স্পর্শ করে মৃদু কণ্ঠে বলল, অনুভূতি কমে গেলে আমি আবার গড়ে নেব। প্রতিদিন নতুনভাবে আপনাকে কাছে চাইবার কারণ খুঁজে নেব। নতুন কেউ জীবনে আসলে শুধু আমার সুখের পরিবারটা একটুখানি বড় হবে, আর কিচ্ছু বদলাবে না। পোটলা আমার পোটলাই থাকবে। আমার মুখ বরাবর লাথি দিয়ে ঠিকই নিজের রাজত্ব কায়েম করে রাখবে, দেখে নেবেন আপনি। আর সব শেষে আমি শুধু আপনাদের হয়েই থাকবো। চড়াই উতরাই সব পেরিয়ে ঠিকই আমি নিরে ফিরবো। আপনার আঁচলের তলায় শান্তি খুঁজবো। পোটলাটাকে বুকে জড়িয়ে চিন্তাহীন ঘুমাবো। জগৎ যেখানে শেষ সেখানে থেকে যাব আমি। আপনি আর আমাদের অংশ। আপনি সময় নিন, ইহকালের সমাপ্তি অবধি আমি অপেক্ষমান থাকবো। ইরাম চোখ বুজে ফেলল। সাইবানের কথাগুলো তার কানে সুদ বর্ষণ করলো বুঝি। দীর্ঘক্ষণ বাদে অবশেষে সাইবান নিজেকে ছাড়িয়ে উঠতে গেল। আপনি বসুন, আমি টাওয়েল আর জামা নিয়ে আসছি। উঠে দাঁড়াতে গেলেও সাইবান উঠতে পারল না। হুট করে ইরামের লতানো দুহাত জড়িয়ে গেল তার কোমরে। শটান টেনে ফেলে দিল মার্বেল পাথরের উপরে। সাইবান চিত হয়ে শুয়ে পড়ল। নিজের বুকে ইরামের অস্তিত্ব টের পেল। হতবাক হয়ে অর্ধাঙ্গিনীকে দেখল সে। ওই চলচলে চোখের মাঝে আর কোনো সংশয় নেই, সেখানে শুধু প্রগাঢ় আবেদন। ইরাম মুখ নামিয়ে সাইবানকে দেখল। তার একটু আঙুল ছুঁয়ে গেল স্বামীর মুখমণ্ডলে। পরখ করে দেখল বুঝি প্রতিটি গঠন। একটি ঝোঁক গেল ইরাম। চোখে চোখ মিলিয়ে মোহনীয় কণ্ঠে জানালো, আলাদিনকে ছাড়া এই জীবন নদীর নৌকা ইরাম একলা বইতে পারবে না। এখন যে ইরামেরও তার আলাদিনকে চাই, একান্ত নিজের করে। সাইবানের চোখ জোড়া সিক্ত হয়ে উঠল, তবে অশ্রু গড়ালো না। তীব্র অনুভূতি ভাসল সমস্ত হৃদয়। ঝুঁকে এলো ইরাম। এবার দ্বিধাহীন নিজের ঠোঁট ছুঁয়ে দিল সাইবানের কম্পিত ছোঁচে।
দুলে উঠল বুঝি গোটা জগৎ। আবারও টের পেল ইরাম অতীতের নিকশ কালো আধারের অস্তিত্ব, কিন্তু এবার নিজের মনের বিরুদ্ধে লড়াই করল সে। সাইবানের হাতের আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুল জড়িয়ে ফেলল শক্তভাবে, সমর্পণ করলো নিজেকে। ধীরে ধীরে ভরসার আশ্রয়ের মাঝে অর্ধাঙ্গিনীকে সযত্নে আগলে নিল সাইবান, নিজের বুকে জড়িয়ে করল বিনিময়। ঢেউয়ের মতন কয়েক সারি হাওয়া এসে দোলা দিয়ে গেল তাদের। তবে এবার বাধার দেয়াল তুলতে পারল না কেউ, না অতীত না প্রকৃতি। সাইবান ইরামকে এত যত্ন নিয়ে আগলে রাখলো যেন মোমের পুতুল সে। স্বামীর আদরের ছোঁয়ায় ইরাম ক্ষণিকের জন্য ভুলেই গেল বাইরে গোটা জগৎটাকে। তার কানে শুধু বাজলো মাদকীয় স্বর। লাভ ইউ মাই প্রেশিয়াস। মসৃণ সড়ক ধরে এগিয়ে আসছে অনুরাগ, হাতে একটা স্ট্রলার ঠেলছে সে। ভেতরে ঘুমন্ত ইজান, অপর হাতে সৈকত থেকে ফেরার পথে সবার জন্য কিনে আনা রাতের খাবারের প্যাকেট। তার পাশাপাশি হাঁটছে সুগন্ধা। মেয়েটাকে কিছুক্ষণ আগে একটা কুলফি কিনে দিয়েছে সে, সেটাই বেশ মনোযোগ দিয়ে খাচ্ছে আর ধীরগতিতে হাঁটছে। মাথা কাত করে এক নজর মেয়েটাকে দেখলো অনুরাগ। রাতের আকাশে জলজলে চাঁদের আলো এসে পড়েছে মেয়েটার উপর। তার দ্বিগুল চুলের বেনি দোল খাচ্ছে বাতাসে। অনুরাগ চোখ ফিরিয়ে নিল, অতঃপর নীরবতা ভেঙে বলে উঠল, তো পড়াশোনা শেষ করে কি করার প্ল্যান? সুগন্ধার মাঝে ভাবান্তর হলোই না। কুলফি মুখে ঢুকে আকাশের দিকে তাকালো সে। হাজার তারা মিটমিট করে জ্বলছে নেপছে। কুলফি বের করে এসে জানালো, আম্মা জান যা বলবি তাই। অনুরাগ খানিকটা বিস্মিত হলো। স্বামী আন্টি কেন বলবে? তোমার নিজস্ব কোনো ইচ্ছা নেই? আম্মা জানের ইচ্ছাই আমার ইচ্ছা। যদি বলে চাকরি করতে করমু, যদি বলে বিয়া বসতে বসমু। হতবিহ্বল না হয়ে পারল না অনুরাগ। অজান্তে স্ট্রলারে আঙ্গুল তার খানিকটা চেপে বসল। ওরা তোমাকে পড়ালেখা করাচ্ছে শিক্ষিত হয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে পারো, কিন্তু তোমার বক্তব্য শুনে হতাশ না হয়ে পারলাম না। অনুরাগের বক্তব্য একটুখানি হাসল সুগন্ধা। কুলফি শেষ করে ফেলেছে সে, তবে কাঠিটা হাতে রেখে দিল। হাঁটতে হাঁটতে বলল, শিক্ষিত হওয়ার নিজের পায়ে দাঁড়ান ওসব মুখে বলে সহজ অনুরাগদা। জগৎটা আমার মতো অনাথ মানুষদের জন্য ভয়ঙ্কর। মাইয়া হইলে তো কথাই নাই। ভাবি জানরেই দেখালো, নিজের সামর্থ্যবান ভাই থাকা সত্ত্বেও কি কষ্টটাই না করতে হইল। আর আমি তো কোন কধু। আম্মা যান কোনোদিন নিজের মাইয়া আর আমার মধ্যে ভেদাভেদ করে নাই। বাড়ির কাজের মাইয়াকেও এত আদরে মাথায় তুলে রাখা যায়, কেউ বিশ্বাসই করবে না। নিজের সাথে না হইলে আমি বিশ্বাস করতাম না। ওই বাড়ির প্রত্যেকটা মানুষের উপর আমার ঋণ আছে। সেই ঋণ এক না একভাবে তো শোধ করতেই হইব। অনুরাগের বিস্ময় কমে এলো। মেয়েটা দেখতে শুনতে দুরন্ত মনে হলো, স্বাভাবিক জ্ঞান নেহাতি কম নয়। সে জিজ্ঞেস করলাম, ধরো কোনোদিন স্বামী আন্টি তোমাকে এমন কিছু করতে বললো যা তোমার পছন্দের বিরোধী, তখন? সুগন্ধাকে ভাবুক দেখালো। বেশ কিছু মুহূর্ত বাদে এসে ভাবুকতা কাজে পরিহাসের অভিব্যক্তি ফুটে উঠল। সে বলল, ওনারা আমার অভিভাবক, তাই ওনারা যা করতে বলবে তাই করতে আমি বাধ্য। ওনারা কখনো আমার খারাপ চায় না। এই জবাবের পর হয়তো আর বলার কিছু থাকে না। অনুরাগও তাই বেশি কথা বাড়ালো না। ভিলার কাছে পৌঁছে গিয়েছে তারা। গেটটা একেবারে চাপানো ছিল। তারা ঢুকতে সমস্ত উঠোন ফাঁকা হয়ে দেখা গেল, ভেতরেও খাঁখা শূন্যতা। বাবুরে আমার কাছে দেন, ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বাড়তেছি। ও ভাইজান আর ভাবিজান মনে হয় রুমে আছে, ওনাকেও ডাক দিয়েন। অনুরাগও তাই বেশি কথা বাড়লো না। ভিলার কাছে পৌঁছে গিয়েছে তারা। গেটটা একেবারে চাপানোই ছিল। তারা ঢুকতে সমস্ত উঠোন ফাঁকা দেখা গেল, ভেতরেও খাঁখা শূন্যতা। বলে স্ট্রলার ঠেলে সাবধানে ভেতরে চলে গেল সুগন্ধা। অনুরাগও নিজের রুমে গেল। হাত মুখ ধুয়ে পোশাক বদলে হলে ফিরে আসতে দেশে দেখলো সুগন্ধা ইতিমধ্যে টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে। ইজানের স্টলার এক পাশে রাখা। অনুরাগ টেবিলের কাছে এগোতে এগোতে গলা চড়িয়ে ডাকলো, কই রে সাইবান, খেতে আয়। তার দরাজ কণ্ঠস্বর দেয়ালে প্রতিধ্বনি হলো, তবে এর বিপরীতে কোনো জবাব এলো না। চেয়ার টেনে অনুরাগ বসতে সুগন্ধা খাবার বেড়ে দিতে লাগলো। এমন সময় পদশব্দ ভেসে এলো। উভয় মাথা ঘুরিয়ে তাকাতেই দেখলো সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে সাইবান। পরিধানে টাইট ফিটিংয়ের ফুল হাতা টি শার্ট আর ঢোলা ট্রাউজার।
কালো চুলগুলো ভেজা, কপালের চারিপাশে লেপ্টে আছে ফোঁটায় ফোঁটায় পানি গড়াচ্ছে এখনো, হয়তো মাত্রই গোসল সেরেছে। কাউকে কিছু না বলে একদম নিঃশব্দে এগুলো সাইবান। কিরে, বৌদি কোথায়? অনুরাগ প্রশ্ন করতে সাইবান গলা খাকারি দিয়ে বলল, পা ব্যথা করছে বললেন, তাই রুমে বিশ্রাম নিচ্ছেন। তোরা এখানে খা, আমাদের খাবারটা আমি নিয়ে যাচ্ছি। আর জরিনা রাম্মা সকিনা, আমার ব্যাগে জায়গা হচ্ছিল না বলে তোর ব্যাগে কিছু পেইন কিলার রাখতে দিয়েছিলাম না, নিয়ে আয়। সুগন্ধা মাথা নেড়ে ব্যাগ থেকে ঔষধ আনতে চলে গেল। অনুরাগ খানিক সন্দিগ্ধ চোখে বন্ধুকে দেখে শেষমেশ কোনো মন্তব্য না করে নিজের খাবারে মনোযোগ দিল। সাইবান একটা প্লেটে দুজনের সমপরিমাণ খাবার বেরিয়ে নিল। সুগন্ধা ওষুধ নিয়ে এসে পড়েছে ততক্ষণে। সেটা নিয়ে সাইবান এগুলো অপর হাতে অতি সাবধানে স্টলার থেকে ঘুমন্ত ছেলেকে কোলে তুলে খাবার সমেত হেঁটে চলে গেল দোতলায়। আড়াল হতেই মুহূর্তেই সে চলে যেতে সুগন্ধা বলল, ভাইজানরে একটু ঠান্ডা ঠান্ডা দেখালো মনে হয়, কাইচা মাইচা করলো না? অনুরাগ একগাল হাসলো, হাত বাড়িয়ে অপর একটি চেয়ার চেনে বলল, খেতে বসুন সুগন্ধা।